হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 4.1 অর্থাৎ মেজর 4 পেপার এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তো তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হিস্ট্রি মেজর 4.1 অর্থাৎ মেজর 4 পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে, এবং তার সাথে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি শেষে দেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই তোমাদের সিলেবাসটি। তো তোমাদের মেজর পেপারে তোমাদের ফুল মার্কস রয়েছে 60 এবং টাইম রয়েছে 2.5 ঘন্টা। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ইন্ডিয়া ফ্রম দ্য আর্লি মেডিয়েভাল পিরিয়ড টু দ্য ফল অফ দ্য সুলতানেট অ্যান্ড রাইজ অফ দ্য মুঘলস। সিলেবাস 2026। ইউনিট 1-এ দেখো রয়েছে ইতিহাসের উৎসসমূহ কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীভূত ভারতে উত্তরণের ইতিহাস চর্চা, উত্তর ভারতের রাজপুতগণ, বাংলার পাল ও সেন রাজবংশ, দক্ষিণ ভারতের রাজ্যসমূহ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম ও সংস্কৃতি। তো এরপরে দেখো রয়েছে ইউনিট 2। এবার দেখে নাও ইউনিট 2 থেকে রয়েছে দিল্লি সুলতানাদের অধীনে উত্তর ভারত 997 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি আক্রমণ, 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানাদের সংহতি, খিলজি বিপ্লব এবং খিলজি শাসনের সর্বশক্তিমান রাষ্ট্র, তুগলক যুগের সংস্কার ও প্রতিসংস্কার, দিল্লি সুলতানাদের পতন এবং বিজয়নগর ও বাহমনি প্রভৃতি অঞ্চলের রাষ্ট্রের উত্থান। এরপরে দেখে নাও ইউনিট 3-তে কী রয়েছে। ইউনিট 3-তে রয়েছে মুঘল উত্থানের প্রাককালে দিল্লির তৈমুরের আক্রমণ, সৈয়দ ও লোদি বংশ, বাবরের অভিযান, বাবরের মধ্য এশীয় সংযোগ, হুমায়ুনের দুর্ভাগ্য, শেরশাহর সুর এবং ভারতে আফগান শাসন। এরপরে ইউনিট 4-এ রয়েছে সুলতানাত যুগের ভারত, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজত্বের ধারণা, নতুন কৃষি, বাণিজ্যিক শিল্প সম্পর্ক, নগরায়ন, ভক্তি ও সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প ও স্থাপত্য, বাংলা ও বাংলার বাইরের অঞ্চল। তো এটি ছিল তোমাদের সিলেবাস। এবার আমি তোমাদেরকে এই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা আমাদের কাছে কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। ফোর্থ সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো কি শর্ট কোশ্চেনগুলো কি দেবেন না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলোও দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলো দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিওতে দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। ইউনিট 1 ইতিহাসের উৎসসমূহ কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীভূত ভারতে উত্তরণের ইতিহাস চর্চা, উত্তর ভারতের রাজপুতগণ, বাংলার পাল ও সেন রাজবংশ, দক্ষিণ ভারতের রাজ্যসমূহ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম ও সংস্কৃতি। দেখো ইউনিট 1-এ প্রথম প্রশ্ন রয়েছে পাল রাজাদের অধীনে বাংলার সাংস্কৃতিক বিবর্তন ব্যাখ্যা করো, অথবা পাল সেন আমলের স্থাপত্য কীর্তির পরিচয় দাও। আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে ক্রমানুসারে গুরুত্বপূর্ণের ভিত্তিতে সাজানো রয়েছে। তো প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিতে তোমরা বেশি করে স্টার মার্ক দেখতে পাবে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন এত স্বল্প মূল্যে আশা করছি তোমরা আর কোথাও পাবে না। তাই এখন থেকে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশন পিডিএফ কপিগুলি সংগ্রহ করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এরপরের প্রশ্ন দেখো রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থসামাজিক কারণ ব্যাখ্যা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তো তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। পরের প্রশ্ন ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বারানির প্রধান গুরুত্ব নির্দেশ করো। তো আমাদের ওয়েবসাইটটি তোমরা ভিজিট করলে তোমরা এই সাজেশনের বেশ কিছু কয়েকটি উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে, সেগুলি দেখতে পাবে। তোমরা যারা আমাদের সাজেশনের কোয়ালিটি কেমন হবে তা নিয়ে ভাবছো তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসে তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটি পেয়ে যাবে। স্যাম্পল হিসেবে আমাদের ওয়েবসাইটে এই সাজেশনের কয়েকটি প্রশ্ন উত্তর আপলোড করা আছে, তোমরা সেটি দেখে আসতে পারো।
এরপরের প্রশ্ন দেখো, ঐতিহাসিক হিসাবে আমির খসরুর মূল তাৎপর্য উল্লেখ করো। এরপরের প্রশ্ন দেখো, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো অথবা মুসলমান অভিযানের প্রাক্কালে বিখ্যাত রাজপুত বংশগুলির পরিচয় দাও। এই প্রসঙ্গে ভারতের ইতিহাসে রাজপুত যুগের গুরুত্ব নির্ণয় করো। পরের প্রশ্ন, বাংলার সেন রাজাদের কৃতিত্ব পর্যালোচনা করো অথবা বাংলার সেন বংশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে মিনহাজ উদ সিরাজের মূল তাৎপর্য উল্লেখ করো। তোমরা যদি এই সাজেশনটি বাই করতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে আমাদের সঙ্গে, তারপর আমরা তোমাদেরকে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে দেবো। তো সেই মতো তোমাদেরকে নোটটি বাই করতে হবে। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো। সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করলে আমাদের বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান কতটুকু? পরের প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে লেখো। এরপরের প্রশ্ন, রাজপুতদের উৎস ও উৎপত্তি সম্পর্কিত কিংবদন্তি ও ঐতিহাসিক মতবাদগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, কেন্দ্রীয় রাজতন্ত্র ও গ্রামীণ স্বায়ত্তশাসনের সম্বন্ধে গঠিত চোল প্রশাসনের বিশেষত্ব ব্যাখ্যা করো। তো এবার দেখো ইউনিট 2, দিল্লি সুলতানাদের অধীনে উত্তর ভারত 997 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি আক্রমণ, 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানাতের সংহতি, খিলজি বিপ্লব এবং খিলজি শাসনে সর্বশক্তিমান রাষ্ট্র, তুগলক যুগের সংস্কার ও প্রতিসংস্কার, দিল্লি সুলতানের পতন এবং বিজয়নগর ও বাহুমনি প্রভৃতি অঞ্চলের রাষ্ট্রের উত্থান। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন অথবা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো অথবা আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কার, ভূমি সংস্কার, অর্থনৈতিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, ইলতুৎমিশ কিভাবে ভারতে সুলতানি শাসনকে সংহত করেছিলেন অথবা দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো অথবা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘর্ষের কারণ ব্যাখ্যা করো অথবা বিজয়নগর ও বাহুমনি রাজ্যের মধ্যে সংঘর্ষে ধর্মের কতটুকু প্রভাব ছিল। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শকে রাজ্য শাসনের দৈবসূত্র তত্ত্ব বলা যায় কি অথবা গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব বিচার করো। এরপরের প্রশ্ন, সুলতানা রাজিয়ার কৃতিত্ব ও ব্যর্থতার মূল্যায়ন করো অথবা সুলতানা রাজিয়ার পতনের মূল কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো অথবা মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন সংস্কারের বিবরণ দাও। তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বলা চলে কিনা বিচার করো অথবা কেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তার ফল কী হয়েছিল, অথবা কেন মোহাম্মদ বিন তুগলক তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন, তার ফল কী হয়েছিল, অথবা মোহাম্মদ বিন তুগলকের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারের বিবরণ দাও। এরপরের প্রশ্ন দেখো, তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। এরপরের প্রশ্ন দেখো, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর নীতিগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো অথবা ফিরোজ শাহ তুগলক কি একজন দরদি শাসক ছিলেন অথবা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। এরপরের প্রশ্ন, দিল্লির সুলতানের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী ছিলেন, তোমার কি মনে হয় আলোচনা করো অথবা সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, তুর্কি আক্রমণ প্রতিরোধে ভারতীয়দের ব্যর্থতার কারণ কী ছিল। এরপরের প্রশ্ন, সুলতানি যুগের ইক্তা ব্যবস্থার উপর সমালোচনামূলক টিকা লেখো। এরপরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থা ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো।
পরের প্রশ্ন, নায়াঙ্কার প্রথা বলতে তুমি কি বোঝো? পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? এরপরের প্রশ্ন, সর্বোচ্চ কেন্দ্রীভূত সরকার গঠনে বলবন কী কী ব্যবস্থা গ্রহণ করেন? এরপরের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লি সুলতানদের গৃহীত পদক্ষেপের সমালোচনামূলক পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ইলতুৎমিশ এবং আলাউদ্দিন খলজির নরপতিত্বের আদর্শের তুলনামূলক আলোচনা করো। এরপরের প্রশ্ন, সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এরপরের ইউনিট 3, মুঘল উত্থানের প্রাক্কালে দিল্লি তৈমুরের আক্রমণ, সৈয়দ ও লোদি বংশ, বাবরের অভিযান, বাবরের মধ্য এশীয় সংযোগ, হুমায়ুনের দুর্ভাগ্য, শেরশাহের সুর এবং ভারতে আফগান শাসন। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে, শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? এরপরের প্রশ্ন, তৈমুরলংয়ের ভারতে আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তৈমুরলংয়ের আক্রমণের তাৎক্ষণিক ফলাফলগুলি কী ছিল? অথবা তৈমুরলংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বাবর ছিলেন বিজয় সংগঠক কিন্তু তিনি সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না, আলোচনা করো। অথবা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, সিকান্দার শাহ লোদির কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন, শেরশাহের রাজস্ব সংস্কার সংক্ষেপে লেখো। অথবা শেরশাহের রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, শেরশাহ কি আকবরের পূর্বসূরি ছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরপরে দেখো রয়েছে ইউনিট 4, সুলতানাত যুগের ভারত, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজত্বের ধারণা, নতুন কৃষি, বাণিজ্যিক ও শিল্প সম্পর্ক, নগরায়ন, ভক্তি ও সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প ও স্থাপত্য, বাংলা ও বাংলার বাইরের অঞ্চল। ইউনিট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে, সুলতানি যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। অথবা সুলতানি যুগের হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ের উপর একটি প্রবন্ধ লেখো। অথবা সুলতানি আমলের শিল্পকলার পরিচয় দাও। অথবা সুলতানি যুগের সাংস্কৃতিক উন্নয়নের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, সুলতানি যুগে ভারতের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? অথবা দিল্লির সুলতানি শাসন কি কখনো ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছিল? পরের প্রশ্ন, সুলতানি যুগে সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, সুলতানি যুগে সুলতান ও অভিজাতদের মধ্যকার সম্পর্ক সম্পর্কে একটি ছোট টিকা লেখো। পরের প্রশ্ন, সামাজিক ক্ষেত্রে সহিষ্ণুতা ও সমন্বয়ের প্রসারে সুফিদের অবদান ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন দেখো, ভক্তি কি? ত্রয়োদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত ভক্তি আন্দোলনের গতি প্রকৃতি ব্যাখ্যা করো। অথবা সুলতানি আমলে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সমাজ ও ধর্মের উপর সুফিবাদের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন, সুলতানি যুগে কৃষি ব্যবস্থা ও ভূমি রাজস্ব নীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুলতানি যুগে নগরায়নের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সুলতানি যুগে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল? পরের প্রশ্ন, ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, সুলতানি যুগে ধর্মীয় সহিষ্ণুতা ও অসহিষ্ণুতার দিকগুলি আলোচনা করো। তো এই ছিল সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি ইউনিট অনুযায়ী। এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 2025 সালের প্রশ্নপত্র, ইউজি 4th সেমিস্টার এক্সামিনেশন 2025, হিস্ট্রি মেজর। তোমাদের দেখো ফুল মার্কস রয়েছে 60, টাইম রয়েছে 2.5 ঘন্টা। তো দেখো, 1 নম্বর দাগে তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। তো প্রশ্নের প্যাটার্নটি তোমরা ভালো করে ফলো করো। এই বছরও তোমাদের সেম প্যাটার্নে প্রশ্নপত্র হবে।
এবার দেখো 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও তোমাদের থাকছে 20 নম্বর। তো কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। এরপরে দেখো রয়েছে 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে তোমাদের 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই দাগেও তোমাদের থাকছে 20 নম্বর। কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও। তোমাদের টোটাল হচ্ছে 60 নম্বর। তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।